আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5C প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 24-এর আরও একটি প্রশ্নের সমাধান ক্লাস দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উদ্দীপকে দুইটা চিত্র আছে। একটা হচ্ছে ব্লক চিত্র 1 আর একটা হলো ব্লক চিত্র 2। তো ব্লক চিত্র 1-এর মধ্যে কিছু জ্যামিতিক চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং ব্লক চিত্র 2-এর মধ্যে মূলত আমরা কম্পিউটারের গঠন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্ট্রাকচার অফ কম্পিউটার। হ্যাঁ, তো এই যে স্ট্রাকচার অফ কম্পিউটার, এইটা মূলত হচ্ছে তোমাদের এইচএসসি আইসিটি বোর্ড বই যেটা আছে সেটার একদম মানে অধ্যায় 5 সি প্রোগ্রামিং, এটার একদম শুরুতেই তোমরা এটা পেয়ে যাবা। প্রোগ্রামের ধারণা যে টপিকটা আছে সেখানে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার অফ কম্পিউটার। ওকে, তো চলো দেখি এই দুইটা চিত্রের উপর ভিত্তি করে কি প্রশ্ন আমাদেরকে করা হচ্ছে। গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের ব্লক চিত্র 1-এর জ্যামিতিক চিত্রগুলো দিয়ে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। তাহলে ব্লক চিত্র 1-এর মধ্যে যে সকল জ্যামিতিক চিত্র দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমাদেরকে বলা হচ্ছে কোন একটি সংখ্যা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা সেটা নির্ণয় করার জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। একদম সহজ একটা প্রশ্ন। তো এই টাইপের বিষয় কিন্তু আমরা আগে পড়ে আসছি। তোমরা যারা আমার ক্লাসগুলো করছো এই অধ্যায়ের, সেখানে কিন্তু একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা বের করার জন্য ফ্লো চার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম এগুলো কিন্তু করা আছে। মানে এই এই বিষয়গুলোর উপরে ক্লাস নেওয়া আছে। তো যারা এখনো ক্লাস করনি এই অধ্যায়ের, তোমরা চাইলে আমার হুমায়ুন কাবির ইউটিউব চ্যানেলে গিয়ে এই অধ্যায়ের সবগুলো ক্লাস করে ফেলতে পারো। ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি যে কোনো টাইপের এমসিকিউ এবং সিকিউ খুব সহজে উত্তর করতে পারবে। তো দেখো, যদি আমরা কোন একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা বের করার জন্য ফ্লো চার্ট করতে চাই, সেটা খুব সহজ একটা প্রশ্ন। এটা কিভাবে করা যায়? প্রথমত তুমি ধরে নাও প্রোগ্রামের মধ্যে ইউজার যে কোনো সংখ্যা তিনি ইনপুট দিবেন। সেটা হতে পারে 5, 10, 1000, 11, 12, 14, যেটা হতে পারে 99। যে কোনো সংখ্যা তিনি ইনপুট দিবেন। তাহলে যে কোনো সংখ্যা নিয়ে কাজ করার জন্য আমরা এখানে একটা চলক নিব। আমাদের চলকটা হচ্ছে ধরো এন, এন চলক। ঠিক আছে, তো যে সংখ্যাটা ইনপুট দিচ্ছে সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করে যদি ভাগশেষ শূন্য নিয়ে আসতে পারি, তাহলে সংখ্যাটা হচ্ছে একটা জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ শূন্য না আসে তাহলে সেটা বিজোড় সংখ্যা। ধরো আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামের মধ্যে একজন ব্যবহারকারী তিনি ইনপুট দিলেন 10। কত ইনপুট দিলেন? 10। তো আমরা যদি n মডুলাস 2 ইকুয়াল 0 একটা কন্ডিশন দিলাম, এটা হচ্ছে আমাদের শর্ত। হ্যাঁ, তো একজন ব্যবহারকারী তিনি ইনপুট দিলেন 10, অর্থাৎ n এর মান হচ্ছে 10। তো যদি আমরা 10 মডুলাস, এটাকে বলা হয় মডুলাস, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটাকে আমরা কি বলি? মডুলাস। যেটা কি করে? যেটা হচ্ছে ভাগশেষ নির্ণয় করে, ভাগশেষ নির্ণয় করে। ঠিক আছে, একটু মনে রাখতে হবে, ভাগশেষ নির্ণয় করে। ওকে, তো 10 মডুলাস 2 ইকুয়াল কত আসবে? 0 আসবে। অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে ভ্যালু হচ্ছে 0 এবং 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ কিন্তু শূন্য আসবে। সেটা তোমরা বুঝতেই পারছো। যেমন আমরা যদি 10কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল আসবে 5 আর ভাগশেষ আসবে 0। আর মডুলাস ভাগশেষ বের করে, তাহলে এটা আসলে এমন হবে যে এই পাশেও 0 এবং এই পাশেও কিন্তু 0। ঠিক আছে, তো ডাবল ইকুয়ালের কাজ হচ্ছে এটাই যে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড এই দুটো হচ্ছে ইকুয়াল, মানে সমান হবে। আর একটা ইকুয়াল থাকলে বেসিকলি কি হয়, যে মানটা তুমি নিচ্ছ সেই মানটা ওই চলকের মধ্যে অ্যাসাইন হবে। অর্থাৎ এই যে আমি যে লিখলাম n ইকুয়াল 10, n ইকুয়াল 10 বলতে আমি বুঝাচ্ছি এই 10 এই ভ্যালুটা n চলকের মধ্যে অ্যাসাইন হচ্ছে। হ্যাঁ, ওকে, তো এই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তার মানে আমরা যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য নিয়ে আসতে পারি সেটা জোড়, আর যদি শূন্য না আসে তাহলে সেটা বিজোড়। ঠিক আছে, তো চলো এটা করে ফেলি। যেই চিত্রগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো। খেয়াল করবে, গ প্রশ্নের আমরা সমাধান করব। তো শুরু এবং শেষের জন্য আমরা এই চিত্রটা ইউজ করি, আমরা মোটামুটি সবাই এটা জানি। তো আমরা এখানে কি করব? শুরু করব, স্টার্ট প্রোগ্রাম শুরু করলাম। তারপরে হচ্ছে ইনপুট নিতে হবে, যেহেতু যে কোনো সংখ্যা নিয়ে আমাদের প্রোগ্রাম কাজ করবে। তো ইনপুট এবং আউটপুটের জন্য এই যে সামান্তরিক চিত্রটা আমরা ইউজ করি।
তো আমরা এখানে এই চিত্রটা ইউজ করব, সামান্তরিক ইনপুট নিব, আমরা n ইনপুট নিলাম, ইনপুট n, অলরাইট। তারপর আমরা কন্ডিশন দিব, শর্ত দেওয়ার জন্য আমরা এই চিত্রটা ইউজ করি সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো আমাদের শর্তটা হচ্ছে বা আমাদের সিদ্ধান্ত হচ্ছে ইফ n মডুলাস 2 ইকুয়াল 0, অর্থাৎ n এর যে মানটা আসবে সেটাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 নিয়ে আসতে হবে। যদি ভাগশেষ 0 চলে আসে, শর্তটা যদি সত্য হয়, ইয়েস, এই শর্তটা যদি ম্যাচ করে, ট্রু হয়, তাহলে আমরা কাকে প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব জোড় সংখ্যা, জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার, ঠিক আছে। আর যদি n এর যে মানটা ইনপুট দেওয়া হলো সেটাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 না আসে, ধরো ইনপুট দেওয়া হলো 5, সেক্ষেত্রে ভাগশেষ কত আসবে? 1 আসবে। তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না বা ভাগশেষ 0 আসছে না, তাহলে আমাদের কন্ডিশনটা ম্যাচ করে নাই। তখন আমরা এখানে লিখব আমাদের বিজোড় সংখ্যা, প্রিন্ট, মানে যে সংখ্যাটা ইনপুট দেওয়া হলো সেটা হচ্ছে অড নাম্বার, বিজোড় সংখ্যা, ঠিক আছে। ওকে, তারপর আমরা এই দুইটা আউটপুটকে কানেক্টর দিয়ে কানেক্ট করব। এই দুইটা আউটপুটকে আমরা কানেক্টর দিয়ে কানেক্ট করে তারপর আমরা প্রোগ্রামটা শেষ করব। এন্ড এই যে তুমি একাধিক আউটপুট আসলে সেটাকে কানেক্ট করার জন্য এই যে কানেক্টর ইউজ করবা এবং শেষের জন্য এটা ইউজ করবা, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের মানে কি কি আমাদের কাজে লাগছে দেখো। ইনপুট আউটপুটের জন্য এই চিত্রটা আমরা ইউজ করলাম, সিদ্ধান্ত নেওয়ার জন্য এই চিত্রটা ইউজ করলাম, তারপরে ইনপুট আউটপুট এগুলার জন্য আমরা এই সামান্তরিক চিত্রটা ইউজ করলাম, তারপরে আমরা একাধিক আউটপুটকে কানেক্ট করার জন্য এই কানেক্টরে যুক্ত করলাম, মানে কানেক্টর যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করলাম। তারপর আমাদের ফ্লোটা দেখানোর জন্য এই যে আমাদের যে চিহ্নগুলো আছে, হ্যাঁ, এই অ্যারো চিহ্নগুলো হচ্ছে আমরা ইউজ করলাম। শুধুমাত্র প্রসেসিং করার জন্য যে চিত্রটা আমাদের দরকার, প্রসেস করার জন্য যোগফল বের করা, গুণফল বের করা অথবা মান ধরা, এর জন্য যে চিত্রটা আছে আয়তক্ষেত্র, সেটা আমাদের ইউজ করতে হয় নাই, ঠিক আছে। অর্থাৎ এটা ছাড়া বাকি সবগুলো ইউজ হয়েছে। ওকে, তো আশা করি তোমাদের কাছে গ প্রশ্নের উত্তর একদম ক্লিয়ার। এবার আসো ঘ প্রশ্ন আমাদেরকে কি বলা হচ্ছে, উদ্দীপকের ব্লক চিত্র 2 এর আলোকে কম্পিউটারের গঠন বর্ণনা করো। তার মানে এই যে চিত্র 2 এর মধ্যে, অর্থাৎ ব্লক চিত্র 2 এর মধ্যে আমরা যে কম্পিউটারের গঠন দেখতে পাচ্ছি সেটা আমাদের বর্ণনা করতে বলা হচ্ছে। তো এটা মূলত আসছে প্রোগ্রামের ধারণা টপিক থেকে। তোমরা মেন বইয়ের মধ্যেই মূলত এটা একদম শুরুতেই পেয়ে যাবা, হ্যাঁ, একদম শুরুতেই এটা আছে। তো খেয়াল করো, মূলত এটা হচ্ছে ইনপুট, হ্যাঁ, এখানে হচ্ছে একটা ইনপুট ডিভাইস থাকে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস, ঠিক আছে। এটা ইনপুট ডিভাইস, মানে কোন একটা ডিভাইস হচ্ছে একটা ইনপুট দিবে কম্পিউটারে, কোন একটা ডিভাইস কম্পিউটারে ইনপুট দিবে। তারপর এখানে থাকবে হচ্ছে সিপিইউ, সেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। এবং সিপিইউ এটার 3টা অংশ থাকবে। কি কি থাকবে? তো এখানে থাকবে কন্ট্রোল ইউনিট, কি থাকবে? কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। তারপরে থাকবে তোমার গাণিতিক কাজ করার জন্য বা যুক্তিমূলক কাজ করার জন্য একটা অংশ এখানে থাকবে। এই যে এই জায়গায় গাণিতিক এবং যুক্তিমূলক কাজ করার জন্য একটা অংশ থাকবে। তাহলে সিপিইউ এটার হচ্ছে 3টা অংশ, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আরেকটা গাণিতিক এবং যুক্তিমূলক অংশ, আরেকটা হচ্ছে মেমোরি ইউনিট। এখানে থাকবে হচ্ছে মেমোরি ইউনিট, ঠিক আছে। ওকে, তাহলে সিপিইউ এর 3টা অংশ তোমাদের কাছে ক্লিয়ার। একটা হলো কন্ট্রোল ইউনিট, আরেকটা মানে গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলো করার জন্য একটা অংশ থাকবে, আর একটা মেমোরি ইউনিট থাকবে। ফাইনালি এই ইনপুটটাকে প্রসেস করে সেটাকে আউটপুটে দেখানোর জন্য এখানে একটা আউটপুট ডিভাইস থাকবে, ঠিক আছে। তো তোমাদের কাছে আশা করি এই যে চিত্রটা ক্লিয়ার, ঠিক আছে। এটা আসলে কিভাবে কাজ করে সেটা ক্লিয়ার। এখন আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবো, ইনপুট জিনিসটা কি, সিপিইউ জিনিসটা কি, এবং সিপিইউ এর যে 3টা অংশ আছে, কন্ট্রোল ইউনিট এবং তোমার গাণিতিক ও যুক্তিমূলক অংশ যেটা আছে সেটা, এবং মেমোরি ইউনিট, এগুলার আসলে কাজ কি, তারপর আউটপুট ডিভাইসের কাজ কি, এগুলো সম্পর্কে আমরা একটু এখানে জানবো। তো দেখো,
এই যে চিত্রটা এখানে ছিল, আমি যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইনপুট ইউনিট, একটা ইনপুট ডিভাইস থাকবে। ইনপুট থেকে যেই ডাটা, মানে ইনপুট ডিভাইসের সাহায্যে যে ডাটা কম্পিউটারে পাঠানো হবে, তো কম্পিউটারে যখন যাবে এটা হচ্ছে সিপিইউ, যেটাকে আমরা ইংলিশে সিপিইউ বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেখানে আবার সিপিইউ এর তিনটা অংশ থাকবে, একটা কন্ট্রোল ইউনিট, আরেকটা হচ্ছে গাণিতিক ও যুক্তিমূলক অংশ, এরপর থাকবে মেমোরি ইউনিট। সো যেই ডাটা ইনপুট ডিভাইসের সাহায্যে কম্পিউটারে পাঠানো হচ্ছে বা সিপিইউতে পাঠানো হচ্ছে, সেটাকে প্রসেস করে আউটপুটে দেখানোর জন্য এখানে একটা আউটপুট ডিভাইস থাকবে। তো প্রত্যেকটা বিষয় তোমরা একটু পড়ে ফেললে এখন বুঝবা। ইনপুট ডিভাইস হচ্ছে কম্পিউটার বা আইসিটি ডিভাইসের তথ্য প্রবেশ করানোর জন্য যে ডিভাইস বা যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইনপুট ডিভাইস। তো কিছু ইনপুট ডিভাইস এখানে দেওয়া আছে, যেমন ডিজিটাল ক্যামেরা, কার্ড রিডার, স্ক্যানার, ওএমআর, ওসিআর, বেশ কিছু ইনপুট ডিভাইস এখানে দেওয়া আছে যার সাহায্যে তুমি কম্পিউটারে তোমার তথ্য পাঠাবা। ঠিক আছে, এরপর সিপিইউ যেটাকে বাংলাতে আমরা বলি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, এবং সিপিইউ এটার পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা কি দেখো, এটিকে মাইক্রো প্রসেসর বা শুধু প্রসেসর বলা হয়। কম্পিউটারের কোনো প্রোগ্রাম এক্সিকিউট করা এবং হচ্ছে ডাটাকে প্রসেস করা সিপিইউ এর কাজ। মানে তুমি কম্পিউটারে কোনো প্রোগ্রাম রান করবা, নির্বাহ করবা এবং তোমার ডাটাকে প্রসেস করবা, এই কাজটা করবে হচ্ছে সিপিইউ। তাই সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। সিপিইউ হলো অনেকগুলো ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সার্কিটের সমন্বয়ে গঠিত একটি চিপ। এই সিপিইউ আবার এটার তিনটা অংশ আছে। কি কি দেখো, একটা হচ্ছে গাণিতিক ও যুক্তিমূলক অংশ। এই অংশে মূলত হচ্ছে তোমার কি করা হয়, মানে গাণিতিক ও সিদ্ধান্তমূলক কাজগুলো এখানে করা হয়। তো গাণিতিক কাজগুলো কেমন, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে এগুলো করার প্রক্রিয়াকে হচ্ছে গাণিতিক কাজের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ তুমি যখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করবা, সেই কাজগুলো মূলত হচ্ছে এই অংশে করা হয়। এরপরে যুক্তিমূলক কাজ আছে, যেমন বিভিন্ন ধরনের লজিক গেট, যেমন অ্যান্ড, অর, নট, ন্যান্ড, এক্সঅর ইত্যাদি গেট সমূহের মাধ্যমে সম্পাদিত কাজ সমূহ যুক্তিমূলক কাজের অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে হচ্ছে আমরা লজিক্যাল কাজগুলো করব, অ্যান্ড, অর, বাট, নট, সরি, অ্যান্ড, অর, তারপর নট, ন্যান্ড, এক্সঅর। সো এই যে কাজগুলো সেগুলো হচ্ছে এখানে করা হবে। তার মানে গাণিতিক ও যুক্তিমূলক কাজ হচ্ছে যেখানে মূলত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল যে কাজগুলো আছে, লজিক গেটের কাজগুলো, সেগুলো হচ্ছে এখানে করা হয়। এরপর দেখো, এরপরে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট যেটা আছে সেটা শুরুতে ছিল যদিও। কন্ট্রোল ইউনিট হচ্ছে কম্পিউটারে বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদান ও তথ্য প্রবাহের দায়িত্ব পরিচালনা করে কন্ট্রোল ইউনিট। অর্থাৎ এই কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে কম্পিউটারে বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদান ও তথ্য প্রবাহের দায়িত্ব সেটা পরিচালনা করে কন্ট্রোল ইউনিট। তো কন্ট্রোল ইউনিট মেমোরি থেকে একের পর এক নির্দেশ পড়ে এবং সেই নির্দেশ অনুসারে গাণিতিক ও যুক্তিমূলক অংশ বা ইনপুট ব্যবস্থাকে কাজ করার জন্য নির্দেশ দেয়, আবার আউটপুটের মাধ্যমে ফলাফল প্রকাশ করে। তাহলে কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে এটা মেমোরি থেকে একের পর এক সে নির্দেশ পড়বে এবং সেই নির্দেশ অনুসারে গাণিতিক ও যুক্তিমূলক অংশ বা ইনপুট ব্যবস্থাকে সে কাজ করার জন্য সে কমান্ড করবে, সে নির্দেশ দিবে এবং আউটপুটের মাধ্যমে ফলাফল প্রকাশ করবে। ঠিক আছে, এরপর সর্বশেষ যেটা আছে সিপিইউ এর অংশ, সেটা হচ্ছে মেমোরি ইউনিট। তো যেটাকে আমরা বলতে পারি হচ্ছে মেমোরি বা রেজিস্টার, যেখানে হচ্ছে রেজিস্টার থাকে। তো রেজিস্টার আমরা জানি, রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। তো মাইক্রোপ্রসেসরে বা হচ্ছে সিপিইউতে তথ্য প্রক্রিয়াকরণের সময় ডেটা সংরক্ষণের জন্য রেজিস্টার বা মেমোরি দরকার হয়। এসব মেমোরিতে ডেটা দ্রুত প্রেরণ ও গ্রহণ করা যায়। তো রেজিস্টার হচ্ছে একটা আমরা বলতে পারি অস্থায়ী মেমোরি, যেখানে মূলত আমরা ডেটাকে কিছু সময়ের জন্য জমা রাখি। তো যে কাজটা মূলত রেজিস্টার আবার গঠিত হয় কিসের সাহায্যে, ফ্লিপ ফ্লপের সাহায্যে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ কিন্তু একটা অস্থায়ী মেমোরি যেখানে 0 অথবা 1 সংরক্ষিত থাকে। ঠিক আছে, তো রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি যেখানে আমরা ডাটা সংরক্ষণ করে থাকি, অর্থাৎ 0-1কে আমরা সংরক্ষণ করি আমাদের কাজগুলো করার জন্য। এরপরে দেখো সর্বশেষ আউটপুট ডিভাইস। তো আউটপুট ডিভাইস হচ্ছে যে সকল ডিভাইস কম্পিউটারে ইনপুট ডাটা প্রসেসিং হওয়ার পর আউটপুট প্রদান করে সেগুলোকে আউটপুট ডিভাইস বলে, যেমন হচ্ছে মনিটর, প্রজেক্টর, স্পিকার, সাউন্ড কার্ড ইত্যাদি আর কি।
তো আশা করি ঘ প্রশ্নের মধ্যে আমাদেরকে কম্পিউটারের যে গঠন বর্ণনা করতে বললো সেটা তোমাদের কাছে ক্লিয়ার। তো তোমরা একটু এটা আরেকটু ভালো করে পড়ে ফেলবা। যদি আরেকটু ভালো করে পড়ো তাহলে এটা থেকে যদি প্রশ্ন আসে তুমি খুব সহজে উত্তর করতে পারবা। এবং এই চিত্র থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ তোমাকে ধরো সিপিইউ, এরপর কন্ট্রোল ইউনিট দেওয়া আছে, এরপরে মেমোরি ইউনিট দেওয়া আছে, তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হলো এখানে আসলে কি হবে, তাহলে তুমি কি বলবা? এখানে গাণিতিক ও লজিক্যাল কাজগুলো করা হয়, এটা হচ্ছে গাণিতিক এবং যুক্তিমূলক অংশ। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা মিসিং থাকতে পারে, তো তোমার হচ্ছে সেটা উত্তর করতে হবে। তো এখান থেকে যদি এমসিকিউ আসে এইভাবে আসবে। আর সিকিউর জন্য তোমরা একটু প্রত্যেকটা বিষয় পড়ে ফেলবা, তাহলে কাজ হয়ে যাবে। এটা তোমাদের বোর্ড বইয়ের একদম শুরুর দিকেই কিন্তু আছে। ঠিক আছে, তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমাদের কাছে ক্লিয়ার। আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।